নমস্কার, আমি কিঞ্জল চক্রবর্তী। সকলকে দুর্গাপুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই, কারণ পুজো প্রায় চলে এসছে। আজকে একটা বিষয় নিয়ে আমার আলোচনা করবার ইচ্ছা আছে এবং বিষয়টা অত্যন্ত প্রাসঙ্গিক এবং সত্যি ভীষণ একটা রেভলিউশনারি কনটেক্সট থেকে সেই বিষয়টা বিবেচনা করা হয়, সেই বিষয়টাকে একটা গুরুত্বের সাথে সেই বিষয়টাকে আমরা যারা শিক্ষা নিয়ে কাজ করি তারা সেটাকে দেখে আর কি। পাওলো ফ্রেইরি আপনারা সকলে জানেন, পাওলো ফ্রেইরির বিভিন্ন কাজ সম্পর্কে আমরা সকলে অবগত। আমার একটু মনে হলো আজকে পাওলো ফ্রেইরিকে একটু ডিফারেন্সিয়ালি যদি আমরা এক্সপ্লোর করবার চেষ্টা করি, তার বিভিন্ন কাজ, তার যে অমোঘ সৃষ্টি, সেগুলোকে যদি আমরা একটু এক্সপ্লোর করবার চেষ্টা করি, বিশেষ করে তার যে ভাবনা চিন্তার যে প্যারাডাইমেটিক ওয়ার্ডস, সেই জায়গাটাকে কিন্তু একটু আইডেন্টিফাই আমরা কেউই করি না। অর্থাৎ সবথেকে বড় কথা, কোনো একটা বিষয়কে যদি কনটেক্সচুয়ালি আমরা ভাবতে চাই, সেটাকে যদি ডিফারেন্সিয়ালি ব্যবহার করতে চাই, ফিজিবল করে তুলতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের তার কাজটিকে মানে সামগ্রিকভাবে কিন্তু তার এক্সিস্টিং যে মানে এমার্জিং প্যাটার্ন, সেই এমার্জিং প্যাটার্নটার পার্সপেক্টিভে কিন্তু আমাদের ভাবতে হবে। পাওলো ফ্রেইরির এই এমার্জিং প্যাটার্নের যে প্যারাডাইম, সেই প্যারাডাইমটাও কিন্তু অন্যরকম একটা জায়গায় রয়েছে এবং বিভিন্ন সাইকোলজি অ্যাজ ওয়েল অ্যাজ এডুকেশনাল সাইকোলজি এবং আমাদের যে টিচিং লার্নিং প্রসেসের ক্ষেত্রে সেই ফিলসফিটা, আমি যদি সেটাকে একটা ফিলসফি হিসেবেই ধরি, কারণ অবশ্যই ফিলসফি, সেই ফিলসফি এবং সেই থিওরিটিক্যাল যে গ্ল্যান্স, সেই থিওরিটিক্যাল লেন্সটাকে যদি আমি ব্যবহার করি, তাহলে আমি কিভাবে এই জায়গাগুলোকে দেখতে পারবো। অর্থাৎ সামগ্রিকভাবে কিন্তু একটা সূত্রবন্ধনের জায়গা বা একটা কোরিলেশনের জায়গায় কিন্তু আমরা আজকে আলোচনাটাকে নিয়ে আসার চেষ্টা করব, ছোটো করে আলোচনাটাকে নিয়ে আসার চেষ্টা করব। ফ্রেইরির ভাবনা চিন্তা কিন্তু সামগ্রিকভাবে আমরা বলতে পারি একটা ল্যাটারাল থিঙ্কিং কিন্তু যুক্ত হয়ে রয়েছে। মানে ল্যাটারাল থিঙ্কিং ইন দ্য সেন্স আমি বলতে চাইছি যে আমরা যেভাবে একটা মোনোডাইরেকশনালি ভাবে, একটা ইউনিডাইরেকশনালি যেটাকে ভাবার চেষ্টা করি, সেই জায়গাটা কিন্তু ফ্রেইরি সর্বপ্রথম কিন্তু একটা অন্য আঙ্গিকে ভেবেছিলেন। অর্থাৎ আনইউজুয়াল জায়গাটাকে এক্সপ্লোর করা এবং সেটাকে বিভিন্নভাবে কার্যকরী করার ক্ষেত্রে তিনি কিন্তু প্রথম সেই ভূমিকা কিন্তু গ্রহণ করেছিলেন। অর্থাৎ প্রোগ্রেসিভিজমের ক্ষেত্রে যে ভাবনা চিন্তা আমরা দেখতে পাই, সেই ভাবনা চিন্তা অত্যন্ত ভালো ভাবনা চিন্তা ছিল, প্র্যাগমাটিজমের যে নির্যাস থেকে যেটা তৈরি হয়েছে আর কি। কিন্তু অসুবিধা হচ্ছে যে প্রোগ্রেসিভিজমের যে সুবিধা, সেই প্রোগ্রেসিভিজমের সুবিধা কিন্তু দেখা গেছে হয়তো সমাজের একটি স্তরে, সমাজের কোনো কিছু স্তরে আর কি, একটি স্তর বলা ভুল, মানে একটি স্তরে অথবা একাধিক স্তরে সেটা কিন্তু সীমাবদ্ধ ছিল। কিন্তু একটা ভাবনা চিন্তা যখন আমি সেটাকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করবার চেষ্টা করব, সেটাকে খুব গভীরে নিয়ে সেটাকে আমি যাবার চেষ্টা করব এবং সেটার অ্যাপ্লিকেশনকে যখন আমি প্রাধান্য দেবো, অর্থাৎ সেটাকে আমি যখন থিওরিটিক্যাল যে বাউন্ডারি সেখান থেকে বার করে সেটা যখন একটা প্র্যাকটিক্যাল কনসেপচুয়ালাইজেশনের ক্ষেত্রে যখন আমি সেটাকে নিয়ে যাব আর কি, প্র্যাকটিক্যাল পার্সপেক্টিভে সেটাকে ব্যবহার করব, অর্থাৎ অপারেশনালি সেটাকে যখন ডিফাইন করবার চেষ্টা করব, তখন কিন্তু একটা অন্য একটা একটা ভীষণ মানে ডাইমেনশনাল ভাবনা চিন্তা কিন্তু প্রয়োজন হয়, একটা ডায়নামিক ভাবনা চিন্তা কিন্তু প্রয়োজন হয়, মানে একটা মাল্টি ডাইমেনশনাল ডায়নামিক ভাবনা চিন্তার প্রয়োজন হয় এবং সেটাকে কিন্তু উল্টো করে ভাবতে হয়, মানে একটু অন্য আঙ্গিকে ভাবতে হয়। আমরা জানি যে ক্রিয়েটিভ থিঙ্কিংয়ের কিন্তু অনেক রকমের লেভেল রয়েছে। আমরা সাধারণ অর্থে যেটা করে ফেলি কি, যে ক্রিয়েটিভ থিঙ্কিং বা ক্রিয়েটিভিটির সঙ্গে শুধুমাত্র ডাইভার্জেন্ট থিঙ্কিংকে যুক্ত করে দিই। আপনারা যদি দেখেন অ্যাডাম জর্লেন ইত্যাদি এদের থিওরি, তাহলে তারা কিন্তু ক্রিয়েটিভ থিঙ্কিংয়ের অনেকগুলো লেভেল বা অনেকগুলো স্তরকে তারা কিন্তু চিহ্নিত করেছেন আর কি। সবথেকে বেটার এটা বোঝা যায় অ্যাডাম জর্লেনের লেভেলস অফ ক্রিয়েটিভ থিঙ্কিং যে মডেলটা রয়েছে সেটা দেখলে। ক্রিয়েটিভ থিঙ্কিংয়ের কতগুলো স্তর, এবং সবথেকে বড় কথা ডাইভার্জেন্ট থিঙ্কিংটা ক্রিয়েটিভিটির ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করা যায়, মানে ব্যবহার করা হয় এবং ব্যবহার করা উচিত, কিন্তু সেটাই যে সর্বোচ্চ ব্যাপারের সেটা কিন্তু আলটিমেটলি আমরা বলতে পারি না। কারণ ক্রিয়েটিভ থিঙ্কিংয়ের একটা লেভেলের একটা পর্যায়ে গিয়ে ডাইভার্জেন্ট থিঙ্কিং লাগে অবশ্যই, এবং সেইখান থেকে গিয়ে কিন্তু আলটিমেটলি যখন আমরা
হায়েস্ট লেভেলে যাচ্ছি সেখানে কিন্তু থিঙ্কিং প্যাটার্নটা আবার পাল্টে যাচ্ছে। মানে আমি যদি শুরু করি, ফার্স্ট হচ্ছে ল্যাটারাল থিঙ্কিং, তারপরে প্যারালাল থিঙ্কিং, তারপরে হচ্ছে ডাইভার্জেন্ট থিঙ্কিং, তারপরে হচ্ছে অ্যাস্থেটিক থিঙ্কিং, এবং হায়েস্ট লেভেলটা কিন্তু হচ্ছে ইনটিউটিভ থিঙ্কিং। তাহলে মাঝখানে আছে ক্রিয়েটিভ একটা থিঙ্কিং আছে, ক্রিয়েটিভ থিঙ্কিং, তারপরে ইনটিউটিভ থিঙ্কিং। তো ক্রিয়েটিভ থিঙ্কিংটার একটা সামগ্রিক, তারপরে মানে ক্রিয়েটিভিটি যে প্যাটার্ন, আমি আগে বলেছিলাম যে ক্রিয়েটিভিটির প্যাটার্ন ইজ নট অনলি কগনিটিভ প্যাটার্ন, সেটা বিভিন্ন পার্সপেক্টিভে হতে পারে, এবং আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে ইনটিউটিভ থিঙ্কিং। ইনটিউটিভ থিঙ্কিংটা কিন্তু খুব ব্রড লেভেলে থিঙ্কিং, কোয়াইট ফিলসফিক্যাল সেটা, এবং সামগ্রিকভাবে সেটা কিন্তু নিউরোসাইনাপটিক যে অ্যাক্টিভিটি বা নিউরোসাইনাপটিক যে এবিলিটি, তার মধ্যে কিন্তু এই ইনটিউটিভ থিঙ্কিংয়ের সায়েন্সটা এখনও পর্যন্ত ধরা যায়নি যে ইনটিউশনের পিছনে অ্যাকচুয়ালি কী ধরনের নিউরোবায়োলজিক্যাল ইমেজ, মানে নিউরোবায়োলজিক্যাল অ্যাক্টিভিটি কাজ করে, তার কোনো নিউরো ইমেজিং কিন্তু আজ অবধি পাওয়া যায়নি, মানে পাওয়া যায় না আর কি। কাজে সেইটা নিয়ে এখনও নিরন্তর গবেষণা চলছে। কিন্তু ক্রিয়েটিভ থিঙ্কিংয়ের প্রথম যে ধাপ, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা বলতে পারি দ্যাট ইজ ল্যাটারাল থিঙ্কিং। আমরা যদি সলোমন জাজমেন্টের একটা আছে, আপনারা সবাই জানেন যে সলোমনের রাজসভায় দুটি মা একটি ছেলেকে নিয়ে এসে দুজনেই সেই ছেলেকে দাবি করছে। তো সলোমন বললেন যে এটা তোমরা পরের দিন এসে আমি কী করতে পারি দেখি, এবং সলোমন সেই পরের দিন বললেন বাচ্চাটিকে দুভাগে কেটে তোমাদের দুজনকেই দিয়ে দেওয়া হবে। তখন যে আসল মা, সে বললো যে আমার প্রয়োজন নেই, তুমি ওকেই দিয়ে দাও, বাচ্চাটি সুস্থ থাক। তখনই আর কি আইডেন্টিফাই করা গেল যে আসল মা কি। তো এরকমভাবে এই যে অন্য একটা আঙ্গিকে ভাবা, একটা অন্য ওরিয়েন্টেশনের ভাবা, যেখান থেকে একটা আনইউজুয়াল ওয়েতে গিয়ে আমি কিন্তু সেই জায়গাটা অনেক প্রপারলি অ্যাচিভ করতে পারবো, সেই জায়গাটা প্রপারলি অ্যাকমপ্লিশ করা যাবে। তা এই রিকনস্ট্রাকশনিজমের ক্ষেত্রে যে ফিলসফি কাজ করেছিল, ক্রিটিক্যাল থিওরি একটা ভীষণ গুরুত্ব ছিল। সেখানে আবার আমরা বলতে পারি, সেখানে আমরা মার্কসিজমের একটা ট্রানজিশন লক্ষ্য করতে পারি, যেখানে প্রোডাকশন ওরিয়েন্টেশন থেকে সামগ্রিকভাবে যে ডায়ালেকটিক্স ইত্যাদি এই বিষয়গুলো একটা কালচারাল পেরিফেরিতে যখন প্রবেশ করতে শুরু করলো, তখন এই ক্রিটিক্যাল থিওরি, ফ্র্যাঙ্কফার্ট, বার্মিংহাম, এই স্কুলগুলোর কিন্তু প্রভাব আমরা লক্ষ্য করতে পারি। এগুলো ফিলসফিকেও সবাই জানেন। সেখান থেকে পরবর্তীকালে যেমন নলেজ কনস্টিটিউটিভ হিউম্যান ইন্টারেস্ট, কমিউনিকেটিভ অ্যাকশন থিওরি হেবারমাসের, এই ব্যাপারগুলো কিন্তু ভীষণভাবে প্রচলিত হওয়া শুরু হয়, এবং সেইখান থেকে পাওলো ফ্রেরি কিন্তু একটা অন্য স্থানে রয়েছেন, কারণ তিনি ক্রিটিক্যাল থিওরিকে বা ক্রিটিক্যাল অ্যাপ্রোচকে সামগ্রিকভাবে পেডাগজির আঙ্গিকে বা পেডাগজির যে কনটেক্সটে কিন্তু ব্যবহার করেন। অর্থাৎ টিচিং লার্নিং প্রসেসকে একটা রেভলিউশনারি চেঞ্জের মধ্যে নিয়ে এসে একটা সমাজের সকল স্তরের শিক্ষার্থীরা যাতে উপকৃত হতে পারে, এবং তারা সত্যি কথা বলতে নিজেদের পড়াশুনোটাকে যাতে একটু উপলব্ধির পর্যায়ে নিয়ে যেতে পারে। মানে শুধুমাত্র ট্রানজ্যাকশন নয়, মানে এটা আমরা বলতে পারি ইট ইজ এ ট্রানজিশন ফ্রম ট্রানজ্যাকশন টু ট্রান্সফরমেশন। টিট ফর ট্যাট বা ট্রানজ্যাকশনাল যে অ্যাক্টিভিটি, যে লার্নিং অ্যাক্টিভিটিগুলো রয়েছে, সেইখানে কিন্তু শুধু সীমাবদ্ধ নয়, সেখান থেকে কিন্তু একটা আমাদের মধ্যে আমাদের ভাবনা চিন্তার পরিবর্তন কতটা হলো, এবং সেই ভাবনা চিন্তার পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু ডায়ালগের একটা ভীষণ গুরুত্ব রয়েছে। অ্যাকশন, রিফ্লেকশন, এবং সেইখান থেকে তার যে সিগনিফিকেন্স এনহ্যান্সমেন্ট, এইটার যে সাইক্লিক একটা অ্যাক্টিভিটি, এটাকে আর কি বলা হচ্ছে প্রেক্সিস। সেই বিষয়টাকে প্রত্যক্ষভাবে তিনি ব্যবহার করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে পাওলো ফ্রেরির যে এই যে ভাবনা চিন্তা, এটা তো আমরা বলি এটি যে ট্রান্সফরমেটিভিজম মানে সামগ্রিকভাবে একটা মানুষকে কথা বলার সুযোগ করে দেওয়া। আমি আমার কথা কেন বলতে পারবো না, আমি আমার মত কেন প্রকাশ করতে পারবো না, এই যে একটা স্ট্যাটিক মাইন্ডসেট, ফিক্সড মাইন্ডসেট, মানে ফিক্সড মাইন্ডসেট আমি ইন দ্য সেন্স এটা জাস্ট অ্যানালজি হিসেবে ব্যবহার করছি, ক্যারল বেকের রিসার্চটা এখানে গোড়ালে হবে না আর কি। যে ফিক্সড মাইন্ড যে একটা কনসেপচুয়ালাইজেশন, সেখান থেকে বেরিয়ে এসে কিন্তু সামগ্রিকভাবে একটা ডায়নামিক এনভায়রনমেন্টের মধ্যে কিন্তু এই জায়গাটা আমরা মানে আমাদের বিচার করা হয় আর কি। এবং ক্রিটিক্যাল থিওরিতে শুধুমাত্র পাওলো ফ্রেরি নয়, হেনরি গিয়ারক্স তিনি রয়েছেন, তার কাজও ভীষণভাবে উল্লেখিত, কিন্তু তার কাজটা ভীষণভাবে মানে সোসাইটি কেন্দ্রিক, অর্থাৎ সোসাইটাল ইম্প্যাক্টের জায়গাটা তিনি বেশি ফোকাস করেছেন। পাওলো ফ্রেরি যেখানে ডায়ালজিক অ্যাক্টিভিটিটাকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন। তাদের দুজনের কাজের পার্থক্য এটাই যে সোসাইটাল ইস্যুগুলোকে রিজলভ করার ক্ষেত্রে আমি বিভিন্ন পেডাগজিক্যাল ডাইমেনশনগুলোকে কীভাবে ব্যবহার করতে পারি, সেই জায়গাটা যেমন এখানে তিনি বলেছিলেন, সে একইভাবে
গিয়ারক্স কিন্তু ওই ফ্রেইরি কিন্তু পুরো ডায়ালজিক এনভায়রনমেন্টের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে সামগ্রিক সোশ্যাল ইস্যুস, যেটা অবশ্যই ফ্রেইরি আগে আর কি, যে আমার যে কোনো সোশ্যাল ইস্যু হোক, সোশ্যাল কনফ্লিক্টস হোক, যাই হোক, আমার মধ্যে যদি যারা মার্জিনালাইজড কমিউনিটির লোকজন রয়েছে, যারা সমাজের সর্বস্তরে যদি তাদের বলবার আমি সুযোগ করে দিই, তাহলে কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে আমার শিক্ষাটা কিন্তু যে এক্সিস্টিং ব্যবস্থার মধ্যে দিয়ে এগোচ্ছিল, সেই ব্যবস্থাটাকে ধীরে ধীরে কিন্তু তারা ওভারকাম করতে পারে। ডায়ালগ, এবং ডায়ালগ যত সে বুঝে, যত বলা প্র্যাকটিস করবে, যত বলবে আর কি, যত নিজেকে এক্সপ্লোর করবে, সকলের সামনে ম্যানিফেস্ট করবে নিজের পোটেনশিয়ালসগুলো, তত কিন্তু এই যে নীরবতার সংস্কৃতি, কালচার অফ সাইলেন্স, এখান থেকে সে কিন্তু বেরিয়ে পড়তে পারবে। এবং কালচার অফ সাইলেন্সটা না, আমার মনে হয় পেডাগজির ক্ষেত্রে বা মানে পেডাগজিক্যালি যদি আমি অ্যানালিসিস করবার চেষ্টা করি, বা আমার শিক্ষার ক্ষেত্রে ট্রানজ্যাকশানের পরিমাণ যত বেশি হবে না, মানে যত রেসিপ্রোকাল ট্রানজ্যাকশান আমি বলতে পারি, বা উইদাউট কন্টেমপ্লেটিং যে সমস্ত ট্রানজ্যাকশানগুলো হয়, ট্রানজ্যাকশানগুলো যেগুলো হয় না, মানে নলেজ ডিসপেন্সিং, সেই নলেজ ডিসপেন্সিং মানে ডিসপেন্সারিতে গিয়ে ওষুধ নেওয়ার মতো আর কি, এটা বলা যেতে পারে। তো ডিসপেন্সারিতে গিয়ে ওষুধ নেওয়ার মতো এই জায়গাটা আমরা যত প্র্যাকটিসটা যত আমরা এন্ডোর্স করবো না, তত কিন্তু এই সাইলেন্স থাকার এই প্রবণতাটা বাড়বে। এবং আমাদের সত্যি কথা বলতে একটা শ্রেণীর যারা রয়েছে, যারা তাদেরকে আমি প্রপারই বলি, যারা শোষক আর কি, তারা কিন্তু সবসময়ই চায়, মানে সামগ্রিকভাবে এটা আমি যদি বলবার চেষ্টা করি, তারা কিন্তু সবসময়ই চায় যে আমাদের কিভাবে ওই সংস্কৃতির মধ্যে রাখা যায় আর কি। তো সেই জায়গা থেকে বেরিয়ে আসার একটাই উপায়, সেটা হচ্ছে ডায়ালগের মধ্যে আসা। এখন এই বিষয়গুলোকে যদি আমি আমি যদি এগুলোকে একটু মেলানোর চেষ্টা করি এদিক ওদিক থেকে যদি একটু তথ্যগুলোকে নিয়ে, ভাবনা চিন্তাগুলোকে নিয়ে যদি একটু মেলাবার চেষ্টা করি, তাহলে কতগুলো বিষয় কিন্তু আমার মাথায় আসে আর কি, মানে আমাদের সকলের মাথায় আসে হয়তো, আমি একটু এক্সপ্রেসিভ হচ্ছি। সেটা হচ্ছে যে, প্রথম আমার যেটা মনে হয় যে অ্যান্ড্রাগজির ক্ষেত্রে কিন্তু এর ইমপ্লিমেন্টেশনটা আমরা ভীষণভাবে লক্ষ্য করতে পারি। কীভাবে লক্ষ্য করতে পারি, মানে আমি সেদিন আর কি পড়ানোর সময়তে এই বিষয়টা আমি একটু তুলে ধরছিলাম, যে আমরা অ্যাকচুয়ালি কী জানেন তো, মানে আমার যেটা মনে হয় আর কি, যে আমরা যারা পড়াচ্ছি, বা আমরা যারা রিসার্চ করছি, বা বিভিন্নভাবে আমরা যারা বিভিন্ন বিষয় এক্সপ্লোর করবার চেষ্টা করছি, এটা আমাকে একজন খুব বড় মাপের একজন অধ্যাপক বলেছিলেন আর কি, শিক্ষাবিদ তিনি আর কি। তিনি আমাকে বলেছিলেন যে দেখো আমি একটা কিছু লিখেছিলাম, বা কিছু এরকম, হ্যাঁ, কোনো একটা লেখা লিখেছিলাম, সেখানে আমি অনেকগুলো বিষয়কে কোরিলেট করেছিলাম। সেখানে তিনি আমাকে বলেছিলেন যে দেখো, এটা খুবই সুন্দর, বা আমার ভালো লাগলো তুমি করলে, কারণ আমরা যত বিষয়কে কোরিলেট করবো, একটার সাথে একটাকে রিলেট করবো, একটার সাথে আরেকটাকে কনজাংক্ট করবো, তত কিন্তু সেই বিষয়টা মানে আমাদের উপলব্ধি স্তরে আসবে আর কি, তত আমরা সেই বিষয়টা কিন্তু তার গুরুত্বটা উপলব্ধি করতে পারবো, সেটা কতটা গুরুত্বপূর্ণ, সেটা যখন আমি অনেকগুলো বিষয়ের সাথে কনজাংক্ট করবো, অনেকগুলো বিষয়ের সাথে সেটাকে একটা কোরিলেটিভলি যখন আমি সেটাকে উপস্থাপন করব, তখন কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে সেই বিষয়টার যে গুরুত্ব কতটা, সেটা কিন্তু আমরা অনুধাবন করতে পারছি। তা এমতো অবস্থায় আর কি আমরা যেটা আমার মনে হয় যে সামগ্রিকভাবে সেই জায়গাটা আমি যদি করার চেষ্টা করি, অ্যান্ড্রাগজির কিন্তু একটা ক্ষেত্র আসে, যেটা হচ্ছে প্রথমেই যেটা বেসিক 6 অ্যাজাম্পশনের কথা বলা হচ্ছে, সেইখানে কিন্তু মানে একটা জায়গাতে সেলফ কনসেপ্ট, সেখানে ম্যালকম নোন্সের যে অ্যাডাল্ট লার্নার যে বইটাই রয়েছে, সেখানে আপনারা খুলে দেখতে পারবেন আর কি। আমি এটা ভিউছিলাম ফেসবুকে, মানে কোনো সময় সোশ্যাল মিডিয়াতেই আমার পোস্ট করা আছে এটা, এবং এটা নিয়ে আমার অনেক রিসার্চও করা আছে আর কি, পেপার লেখা রয়েছে আর কি, যে ওই যে সেলফ কনসেপ্টের কথাটা পাই, ওই সেলফ কনসেপ্টের জায়গাটাই কিন্তু পাওলো ফ্রেইরির একটা কনসেপ্ট, সেটাকে বলে কনসায়েন্টিজেশন। সে কনসায়েন্টিজেশনের ক্ষেত্রে কিন্তু একটা কোরিলেশন আমরা কিন্তু সেলফ কনসেপ্টের মধ্যেই করি আর কি, যে সেলফ কনসেপ্ট ইজ নাথিং বাট কনসায়েন্টিজেশন। আমরা নিজের সম্পর্কে কতটা উপলব্ধি করতে পারছি, সেই উপলব্ধি, সেই যে ইনসাইটস, হ্যাঁ, সেই যে একটা পারপাসফুল ইনসাইট, সেই ইনসাইটটাই কিন্তু একটা অ্যাকচুয়ালি আবার দ্য ফাংশন অফ কনসায়েন্টিজেশন দ্যাট accomplish the objectives of our conscious attachment and engagement with the
কন্টেন্ট আর কি। সেই জায়গা থেকে কিন্তু মানে আমরা বলতে পারি যে ওই ভাবনাটা যে আমরা যদি নোজের ব্যাপারটা যে আমরা আমাদের নিজের সম্পর্ক উপলব্ধি, অর্থাৎ সেখানে অ্যাডাল্ট বলাই হচ্ছে তাকে এইভাবে যে আমরা কত মানে মানে বায়োলজিক্যালি অ্যাডাল্ট একরকম হয়, যেটা যেটা আমরা বলতে পারি যে আমাদের হরমোন সিক্রিয়েশন ইত্যাদি বিভিন্ন ফিজিওলজিক্যাল চেঞ্জেস ইত্যাদি, সেগুলোর মধ্যে থেকে বায়োলজিক্যালি একটা অ্যাডাল্ট আমরা হই, আর একটা হয় আমরা সোশ্যালি অ্যাডাল্ট হই। যেমন সংবিধান আমাদের ভারতবর্ষেই সংবিধান 18 বছর বয়সের পরেই সবাইকে মোটামুটি অ্যাডাল্ট ধরে নেয়, কিন্তু আমরা যদি সাইকোলজিক্যালি ইনস্ট্রাকশনালি যদি কাউকে অ্যাডাল্ট বলতে চাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সেলফ কনসেপ্টের জায়গাতে আসতে হবে, তো তার সেলফ কনসেপ্টটা ডেভেলপ করেছে কিনা, এবং সেই সেলফ কনসেপ্টের মধ্যেই অন্যতম সেটার সূচক হচ্ছে কনসাইটিজেশন, অর্থাৎ it is a self consciousness about ourself, about our learning, about our cognition, as well as about our all over thinking patterns and point of views towards society. So it is a very important thing to identify the purposefulness or the importance of conscientization that directly reflects the social transformation and etc. এই জায়গাটা কিন্তু আমি বলবার চেষ্টা করছি। এছাড়া আমরা আর একটা জায়গার সাথে করতে পারি, জায়গাটা একটু আনইউজুয়াল, সেটা হচ্ছে মিশেল ফুকোর কিন্তু আমরা বলতে পারি মডেলস অফ পাওয়ার বা থিওরিজ অফ পাওয়ার বলে একটা এর হচ্ছে, উনি পাওয়ারকে কত রকমভাবে ব্যাখ্যা করছেন। তো সেইখানে একটা জায়গা রয়েছে